রাত যত গভীর হয়, অজানা শক্তিরা ততই সক্রিয় হয়ে ওঠে। আজ আমরা প্রবেশ করতে চলেছি এক আশ্চর্য জগতে, তারানাথ তান্ত্রিকের অলৌকিক অভিজ্ঞতার কাহিনীতে। আপনি কি প্রস্তুত বাস্তব আর অতি প্রাকৃতিক মাঝের পর্দা সরিয়ে দেখতে? হ্যালো বন্ধুরা, আমি রাকেশ চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিক। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে, এখানে কি? চলো চলো, জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতিষ বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্রও দর্শনী নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি? হাসিয়া বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষমশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে স্নিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতরে চলিয়া গেল। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটা দরজা খুলিয়া বলিল, আসুন ভেতরে। ছোট ঘরে তক্তাপোশের ওপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-65 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধৃততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গঠন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেজিঞ্জের চেহারা মনে পড়িল। উভয় মুখাবয়বের আশ্চর্য সদৃশ্য আছে। কেবল লর্ড রেডিঞ্জের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও বেশি। আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকক্ষণ দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? আপনার বিবাহ 1327 সাল। এই
15ই শ্রাবণ, ঠিক, কিন্তু জন্মবার্ষিক বিয়ে তো হয় না আপনার? কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল, এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয় তাহা জানে না, সে আমাকে কখনোই দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, তবে তার সঙ্গে আলাপ মোট 2 বছরের, তাও এক ব্রিজ খেলায় আড্ডায়, সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে, আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, যে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোটশুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকে প্রকাশ করি নাই। তারানাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম, হাত দেখাইতে যাইতাম তাহা নয়, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটা বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়সে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতা আসিয়া কারবার খুলিয়া এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্র ইহার নাম করিয়া বলিল যে, বড়সড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়া গেল, হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়াদৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজাইয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারনাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার প্রসার নষ্ট হইল। তবু ধৃততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা প্রসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষী আলোচনার সময়ই বা কই? আমার মতো গণমুগ্ধ ভক্ত তারানাথ প্রসার নষ্ট হইবার পরে সে পায় নাই, একথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের ওপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার ওপর তারানাথের তেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পায়নি এতকাল,
যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুই চোখ বুজিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না। দৈনন্দিন খাটিয়া যাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আরও যেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়াছি। তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চল, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাব হলো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো, বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয়। তবে তারানাথ সব কর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে। গেলাম বেলাঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোন একটা গন্ধের নাম বলিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে? বার করে দেখ। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে ৫-৬ হাত দূরে বসিয়া আছি এবং আমার পকেটে কেউ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউ নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিন্তু সে আশ্চর্য না হয় না হইলাম এমন নয়। কিন্তু যদি ধরিয়াই লই, সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন, তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যে ২ পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করে, তারই ফলে ২-১টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালন করিল, তাহাও পিছনে তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রহিছে। কন্ট্যাক্ট অ্যাট ডিস্ট্যান্স এর মোটটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটাইজ, সাধুর ইচ্ছাশক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার ওপর যে হিপনোটাইজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সে প্রভাবের মূলে কি আছে, সেও তো আর এই গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি ওই দেখি দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকার তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে আমরা যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও ও জিনিসের চর্চা যে করেছি তা নয়, না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমার আরও এক ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলার
আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব একমনে চেয়ে দেখিস। মাস ২-৩ পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করিলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিক ঘটে উঠত না। হপ্তার মধ্যে ২ দিন ৩ দিন বসতাম। মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল। লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহ এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলার মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সন্ন্যাসীর নাম শুনেছ? তাদের বংশেও এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থা সম্পন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজার হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শোনেনি। সন্ন্যাসী সসম্ভেবে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরানো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সন্ন্যাসীদেরই কোনো পূর্বপুরুষ এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এইসব কথা উনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্তভাবে সস্নেহে কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দিবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করে গে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তেও পারবি নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন, বললেন না? দয়া করে বলুন। তিনি
কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছার বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও সে তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে দিই, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশে খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়ম রামরূপ সান্যালের কোনো হদিস মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরারা দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করতে তিনি বললেন, দেখ, আমার ছেলেবেলার বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 বছর আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারেই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামবিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, এই শিব মন্দিরটা এরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, এখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার এই মন্দিরে নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্র আছে। শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলতো, এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বই টই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর এই সন্ন্যাসী রামরূপের দাদা রামরিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। আমি বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরেন, তেমনি মলিন জটানো চুল। আমাকে দেখেই সে গেল মহাচোটে, বললে, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে ওঠে, বলে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা, নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমার
মারলে এক লাথি, বললে ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যায়, আর এখানে নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনদিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বলল, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমাকে বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসলে, বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। হি হি হি। যা বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে সে আমার এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নাই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলি শক্তি কত দূর দেখাবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে চেয়েছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি জিলেবি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে যে পাগলির মতো খিলখিল করে কি এরকম অসদন হাসি হেসে বললে, খা খা ক্ষীরের বরফি খা। আমার মনে হলো, এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নাই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পড়ে, যা থাকে কপালে। পরেক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করছি এখানে এসে! এই পাগলি পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রূপের সুরে বলল, খেলি রাবড়ি, বর্তমান কলা, পেটুক কোথাকার! পেটের জন্য এসেছি শ্মশানে আমার কাছে? দূর হ, জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিঠুর কথা আমরা কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেই দিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলি স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমার জাদু করলে নাকি? গেলুম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাসার বান্দা তো তুই। আমি বললাম, কেন? বাদর নাচার আয় আমায় নিয়ে। দিনে অপমান করে বিদায় করে
আবার রাত্রে গিয়ে আসতে বলো। এ কেমন হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যাহা এসে ভয় দেখাবে তাহা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন রাজি? এ যে এমন একটা কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তবে এখানে মরতে এসেছিস? কেন মুখ পোড়া, বেরো, দূর হ। আরও নানা রকম অশ্লীল গালাগালি দিয়ে ওর মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি নে, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি তো ভদ্রলোকের ছেলে। পাগড়ি আমার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে? ওই অল্পতে ঘাটের মরা। তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হৌসে চাকরি কর, গিয়ে বেরো। বললাম, তুমি রাগ করো, তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামার কথা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আমার সন্দেহ হলো, না, এ তো নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃতি শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকালে যখন গেলাম তখনই আপনিই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওইসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতকগুলি শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছুই হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে যাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনি, শাকিনি এই সব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুইই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের দিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধানতা বলে যদি হয়েছে তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথায় উপযুক্ত বটে। গ্রাম, শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগেই একটা চিতার কাঠকয়লা আর একটা কলসির জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই।
অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাঁকিনি। তারা অতি ভয়াবহ জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন পেটলোকের বাঘ ভাল্লুক। এদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাঁকিনি মন্ত্রে সিদ্ধ হওয়ার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। এদের দিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ হয়ে রইল। আমি তোকে আর প্রশ্ন করলাম না, বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। বললে, আপনি ওখানে যাবেন না, অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি খাটাবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি আমার করবে, যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি না টের পায়। পাগলি সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই আমার, তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো, যাই কি না যায়। দু এক পায়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললে, কে? সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম, সেই পাগলিই তো। সেই হাসি, সেই কথা বললাম ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, ভেতরে সেই অপরিচিতা ষোড়শী রূপসী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো না, এসে পাশে, লজ্জা কি? আহা, আর এত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটি রকম সকম ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাসই হলো এ পাগলি আমার কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময়ে পরিচিত কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নাই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম, আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যায়। পাগলি বলে, এসো, বসো। বললাম, তুমি এরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বলল, মরণ, ঘাটের মরা, আবোল তাবোল বকছে। বললাম, না, সত্যি কথা বলছি। আমায় কেন ভয় দেখিও না, যখন তোমায় মা বলে রেখেছি। পাগলি বললে, তবে শোন, তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। এত সাধু সেজে থাকবার কাজ নেই। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিছু যা বলে দেব তা করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিছু হবে না। আমি তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালই, তবু কখনো মরার ওপর বসে সাধনা করবো এই কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধে কিছু আগে গিয়েছি,
সেদিন দেখলাম পাগলিটা ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পুকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ১৬ বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো সার থেকে ভেসে এসেছে বোধহয়। ও বললে, তোল মরাটা, শেকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি নে তো। ভয় পেয়েছে কি মরেছে? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। দেখলাম সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাত নেই। পাগলি বলল, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার কথার মধ্যে যেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ে লোকে যে ঠিকই বলে, কিন্তু ফিরবার তখন আমার পথ বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল, সন্ধ্যে থেকে আমাকে তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি শবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্ধশূন্য মন্ত্র আমাকে বললে, সেই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে এত কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে, নির্জন শ্মশান, কেউ তোমার দিকে নেই, নিরন্ধ অন্ধকার, দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে তোমা কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে, একটা সরাস ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে ১ পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারুর। দলে দলে একটা, দুটো, ৫টা, ১০টা, ২০টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি একমনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ বউ নয়, সব করোরা পাখি। বীরভূমের নদীর চরে যথেষ্ট হয়, ২ পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলি, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আসে, আর তাদের চারদিকে সেই বড় মাঠের সেই দিকে তাকায়। অসংখ্য নরকঙ্কাল দূরে, নিকটে, ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলো হাতের সব আঙুল নেই, অনেকগুলো হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটায় মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে।
তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড়িয়ে করিয়ে রেখেছে। কঙ্কালের আহারে যেন পেছন থেকে যে লোকটা তাদের খাড়া করে রেখেছে সে যেন ছেড়ে দেবে। অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে, গিয়ে জরা জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠেছে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একজন সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেবো ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, দশা মহাবিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। তোমা আমার তোমায় পছন্দ হয় না। মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে উনি, বললাম আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তবে তুমি মহা ডমরি সাধন করছো কেন? আজ্ঞে, আমি তো জানি নে কোন সাধনা কি রকম, পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনি করছি। বেশ, মহাডমরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতেই দরকার নেই। তুমি মহাডমরী ভৈরবীকে দেখনি অতি নিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও এ মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এ মুখ আমি আগে কোথাও দেখেছি। কিন্তু যখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি নে কে আপনারা। যদি অপরাধ করি মাপ করুন। কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বলল, মহাডমরীকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দিবাগ্র পথের নাম শোনোনি? তন্ত্রে পাষণ্ড দলেদের মধ্যে এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দৈবাগ্রে পথে সারা জেগেছে, তাই ছুটে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, এত ভয় কিসের? তুমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে কি বলে কি? মেয়েটি আবারও বলল, কিন্তু মহা ডমরীর বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। তখন আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলাম। এই সময়ে যে শবদেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শব্দের সঙ্গে সরসীর রূপসীর চেহারার কোনো তফাত নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বলল, চেয়ে দেখছিস কি? আমি কথায় কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল। সেই মুখের প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি এই শ্মশানের পাগলিও নাকি? একটা বিকট বিদ্রূপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌরির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিয়ে একবারে উদ্দাম নৃত্য শুরু করলে। আমি অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কাল হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড,
কোনোটার কঙ্কালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো, তবু তাদের নৃত্য সমানেই চলেছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বীভৎস ঠক ঠক শব্দ! হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুছিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে সেই বিকটময়ী নারী উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে তার পাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচা দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে ছিল শকুনি উঠছে সেই গভীর রাতে, শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ সেই ভয়াবহ রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখ, ঘৃণা ও নিষ্ঠুরতা বিদ্রোহ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি, সে প্রতিগন্ধ, যে শিয়ালের ডাক, সে আগুন, রাঙা মেঘের সঙ্গে পিশাচীর সেই দৃষ্টিটা মিশে গিয়েছে। একই উদ্দেশ্য সকলের, তারা আমার নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি, সে সবটা চিৎকার করে কেঁদে বললে, আমায় উদ্ধার কর, রোজ রাতে এমনি হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি, আমায় উদ্ধার কর। গতকাল আমি শ্মশানে 56 বছর কাউকে যা বলিনি, কেউ দেখেনি। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়েছে, বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে, আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। কিন্তু যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে তিনি বলেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি? দূর, ওসব হাঁকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং ওং দেবী দ্রক্ষকী তু তু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তা জানিস কি ওসব মায়া? আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে। আরও এক বিকট মূর্তি পিশাচীর মতো চেহারা নারী দেখেছি। আমার মাথার ঠিক পিছনে ছিল তো না। তারপরেই মনে পড়ল পাগলিরও কথা, কি একটা তার সঙ্গে যেন হয়েছিল, কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডমরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি। তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করিনি, হাঁকিনীদের নিয়ে কারবার করি। ওরে, অল্পেতে তোকে ভেলকি দেখিয়েছে, তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এ তো সবে সন্ধে। হ্যাঁ? আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো সবেমাত্র সন্ধে হয় হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরাডাঙার তলা, সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিলশকুনের ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে যে সে জিনিস নেই, তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি না, এলেই আর দেখা পাবি নে। বললাম, একটা কথা শুধু উত্তর দাও, তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো।
বললে, তুই সে বুঝবি নে, মহা ষোড়শী, মহা ডমরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারীরূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি নে বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাই পাইনি আর কোনো দিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজেও কেন সে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি, আমি সামান্য মানুষে আর কি বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে আমি দেখালাম, তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কিনা জিজ্ঞাসা করিতেছেন। ইহায় আমি কোনো জবাব দিলাম না। মুক্ত করেছ, আমি শুধু উপায় বলে দিয়েছি মাত্র। আর একটি কথা, ভন্তে বলুন। আমি স্বর্গে তোমাকে নিয়ে যাইনি। এখানে এই বৃক্ষতলে বসেই এই দৃশ্য তোমাকে দেখিয়েছি। এখন দেখলাম তোমার তরুণ চিত্রবৃত্তি নারীতে আসক্ত। তখন সেই পথেই যাতে তুমি প্রজ্ঞা বিমুক্ত লাভ করো, তার জন্য এই একটি অলীক কল্পনার আশ্রয় আমায় নিতে হয়। এই সব অপ্সরা কোথাও ছিল না। স্বপ্নে দৃঢ় গন্ধর্ব নারীর মতোই সব স্বর্গ অলীক। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন।